কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অনুষ্কা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সাক্ষাৎকারে রয়েছেন রত্না ঘোষাল। দিদি, প্রথমেই আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। এতদিনের জার্নি, তবে হঠাৎ করে অবসর ঘোষণা করা কেন? অবসর তো আমি ঘোষণা করিনি। আমি বলেছি মেগা সিরিয়াল করব না। আমি অবসর না, আমি অভিনয় যে করব না তা না, অভিনয় নিশ্চয়ই করব। আমি যতদিন বেঁচে থাকবো অভিনয় তো নিশ্চয়ই করব। ধরো যদি ভালো ছবির কাজ আসে বা ওটিটির কাজ আসে, কেন করব না? যদি অ্যাডের কাজ আসে করব। আচ্ছা দিদি, প্রথম দিনের কথা মনে পড়ে যে সেই প্রথম দিনে যেদিন ফ্লোরে পৌঁছলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে কি পার্থক্য দেখতে পান? অনেক পার্থক্য গো। আমি যখন প্রথম ফ্লোরে ঢুকছিলাম ছবির শুটিং করতে, আমি অবশ্য প্রথমে করেছি নাটক। আমার হাতে খড়ি বলতে গেলে নাটকেই। নাটকে যখন প্রথম দিন শো করতে গেছিলাম, সেটা একটা মানে বিশাল অভিজ্ঞতা। মানে আমার কি বলবো, আমি জানতাম না যে অত দর্শক, অত কিছু। আমাকে গীতাদি মানে বড়দি বলল, চ আজকে নাটক আছে, তো রিহার্সাল দিয়ে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম কত লোক, বাবা ভর্তি, থই থই করছে। যাকে পারতো বলবো বলে পারতো বলে দিলাম। বলতে নেই, সেই প্রথম শোতে আমি একটা, তখনকার দিনে লকেট দিত, তো এই লকেট বলছি, এ দিত ওই, হ্যাঁ লকেট তো বলে ওগুলোকে, সরি মেডেল, হ্যাঁ ওই লকেট বলছি। তখনকার দিনে মেডেল দিত ভালো অভিনয় করলে। আর আমি বাচ্চা মেয়ে, ভালো অভিনয় করেছি, যার জন্য আমাকে একটা মেডেল দিয়েছিল। সেই মেডেলটা এখনও আমার কাছে আছে। তা এই থেকে আমার সবে শুরু, যে নাটক থেকে। নাটকের পর আমি ছবির জগতে এসেছি। ছবিতে প্রথম কাজ করি আমি রাজা রামমোহনে, বাসুবিদির ছোটোবেলা। মানে রামমোহনের স্ত্রী বাসুবিদি করেছিল, সে বাসুবিদির ছোটোবেলা। প্রথম দিন আমি যেদিন ফ্লোরে গেলাম, বিজয় বসু আমাদের এই ছিলেন, ডিরেক্টর ছিলেন। তা আমাকে বলল যে, শোনো, তুমি প্রথম শটই হচ্ছে তুমি ঘুমোচ্ছ, তোমাকে এসে তিলক ডাকবে, তুমি ধর্মর করে উঠবে, উঠে তিলক যে কথাটা বলবে শুনবে, শুনে খাট থেকে নেমে চলে যাবে। ঠিক আছে, সে কথাটা আমার এখনও মনে আছে। সবাই ঘুমোচ্ছিলাম, করলো, তিলক এসে তিলক করেছিল বসন্তদার ছোটোবেলা। আমার ডাকলো, আমি ধর্মর করে উঠলাম, বললো খাবার দাও, আমি নেমে চলে গেলাম। তারপরের শটটা হচ্ছে তিলক খাচ্ছে, আমি হাওয়া করছি। এটা আমার একবারে পরিষ্কার এখনও মনে আছে। এটা হচ্ছে আমার প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়ানো, এই কাজটা। প্রথম দিন কি সেই ভয়টা লেগেছিল কোথাও? না, ভয় বললাম না, আমার ভয়টা অতটা খুব লাগেনি, কারণ আমি তো বুঝতে পারছি না যে এটা ব্যাপারটা কি হচ্ছে। আমি একটু বোকা ছিলাম, তো ওই বললাম যে যেরকম বলবে আমি ঠিক সেরকম করে দেবো। আমাকে বিজয়দা যা যা বললেন আমি ঠিক শুনে নিলাম, বুঝে নিলাম, রিহার্সাল করলাম, সেটাই করে দিলাম। হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না যে কতখানি কি হচ্ছে না হচ্ছে। তা সবাই বলে, হ্যাঁ ঠিক আছে। বিজয়দা বলে, হ্যাঁ খুব ভালো, ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে। তারপরে আমি রংমহলে জয়েন করলাম। ওখানেও ছেলের পাঠ করতাম। সলিল সেনের স্বীকৃতি নাটক, তাতে ছেলের পাঠ করতাম। রংমহলে বলতে রংমহল তখন প্রফেশনাল থিয়েটার, উইকে 3 দিন করে শো হতো, বৃহস্পতি শনি রবি। ওখানে শো করতে করতেই ধরো ছবির জগতের সঙ্গে আরও আলাপ হলো। আচ্ছা, বাড়িতে কোনো সমস্যা ছিল না? না, বাড়িতে সমস্যা ছিল না বলতে, বাড়ির সমস্যার জন্যেই তো আমাকে অভিনয় করতে আসা। আমাদের ফ্যামিলি খুব বড় ফ্যামিলি ছিল, এতে ঘোষাল বাড়ি এখনও আছে, আমার জাঠতুতো কাকাদের বাড়ি গড়পাড়ে। আমার বাবার মাথা খারাপ হয়ে গেল। আমার আত্মীয়রাই বাবাকে এমন কিছু খাইয়ে দিল, বাবা খুব বড় ব্যবসা করতেন, এমনই কিছু খাইয়ে দিলেন যার ফলে আর উনি বাড়ি থেকে বেরোলেন না। বাড়ি থেকে যখন বেরোলো, একবারে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, আর বাড়িতে ফিরলেন না। তখন আমরা তো কোথায় যাব, আমরা ছোট ভাই বোন, মা কোনোদিন, আমাদের ঘোষাল বাড়ির বউ কোনোদিন বাড়ির বাইরে বেরোতো না। কাকারা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়ে মায়ের হাতে টাকাটা দিয়ে বললো, বাড়ি তো বিক্রি হয়ে গেছে, তোমরা চলে যাও। তখন আমার 2 দিদি বড়, ওই বড় 2 দিদি সামনে একটা বাড়ি দেখে আমরা সেই বাড়িতে গিয়ে উঠলাম। তারপরে আমার যে বড়দি, ওই ইরাদি প্রথম এই থিয়েটার জগতে এলো কাজ করতে। ওই ইরাদি কাজ করতে এলো, সেখান থেকেই আমাদের সঙ্গে গীতাদির সঙ্গে আলাপ। গীতাদির সঙ্গে আলাপ হবার পর আমার যে মেজদি, সে মেজদি হয়ে গেল গীতাদির যে ভাই ছিল, ভাইয়ের স্ত্রী। মানে ওরা ভালোবাসা করলো, তা বড়দি বললো যে তাহলে ওদের বিয়ে দিয়ে দাও। মাকে বললো, মাসিমা আপনি বরঞ্চ শুক্লার বিয়ে আমার গবাইয়ের সাথে দিয়ে দিন। তা এই বিয়ে হয়ে গেল। সমস্ত কিছুর সঙ্গেই কি দাদার সঙ্গে আলাপ মাঝে?
দাদার সঙ্গে আলাপ তো বহুদিন বাদে, এই তো মানে শেষে। তখনকার জার্নিটা আলাদা জার্নি ছিল। তখন একটা বাচ্চা মেয়ের জার্নি, সংসার চালাতে হবে জার্নি। এই করতে করতে ধর আমি একটু বড় হলাম, বড় হওয়ার পর হিরোইন করতে আরম্ভ করলাম। প্রফেশনাল থিয়েটার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তখন ছবির কাজ করতাম, অনেক ছবিতে অনেক অনেক ছবি করেছি আমি। ছবিতে ভালো ভালো রোল করেছি, হিরোইনও করেছি। আস্তে আস্তে তারপরে টিভির জগৎ এলো। টিভি জগৎ যখন এলো তখন হঠাৎ একদিন মাথায় জোছনদার ওখানে আমাকে, জোছনদা বলো তুই আমার ঘরে করবি, সিরিয়াল করবি। তা জোছনদার ওখানে সিরিয়াল করতে গিয়ে নাচনি, সেখানে আমাকে মেন রোল ছিল। কিন্তু অদ্ভুত, আমি মানে যখন টেলিকাস্ট হতো, ওটা দূরদর্শনের তো 13টা করে এপিসোড হতো। তা যখন 4টে এপিসোড শুটিং করে জমা দেওয়ার পর যখন টেলিকাস্ট আরম্ভ হলো, তখন দেখি আমার কাজটা কমে যাচ্ছে। তখন হলো আমার কাজটা কমে যাচ্ছে কেন, আমি একটা মেন হিরোইন নাচনি করছি, কাজ কমে যাচ্ছে কেন? জোছনদাকে বললাম, যদি বললাম না না ক্লাইম্যাক্সটা তো তোর ওপরে। ক্লাইম্যাক্স তো আমার ওপরে হতেই হবে, কারণ আমি নাচনি, আমার ওপরে তো তোমার গল্প শেষ হবে। তা তখন আমার খুব খারাপ লাগলো। তখন আমি জোছনদাকে বললাম, দেখো আমি প্রোডাকশান করব, আমি কোনো আর্টিস্টকে মনে কষ্ট দেবো না। এই আমার মাথায় এলো আমি প্রোডাকশান করব। তখন আমার সঙ্গে কাজ করতেন ইন্দ্রদা মানে ইন্দ্রজিৎ দেব, একসঙ্গে আমি করতাম, সিরিয়াল করতাম। এখানে একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে হিরোইনের রোল আপনি যখন একদম শুরুতে পেয়েছিলেন, আমরা এখন শুনতে পাই হিরোইনের রোল আসার আগে অনেক রকমের অফার আসে এবং সেগুলোর থেকে না বলতে শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের সময় কি এই বিষয়টা কীরকম ছিল এবং আপনার কাছে কি এরকম কখনো কোনো মানে কম্প্রোমাইজ বা আপনাকে? শোনো, আমাদের সময় ছিল কি, ডিরেক্টরের কথাই শেষ কথা। তখন ডিরেক্টর যা বলবে তাই হবে। সেখানে প্রডিউসারও বেশি কথা বলতেন না, কারণ ডিরেক্টর পছন্দ করেছে। আর তখনকার দিনে ছিল ওই আর্টিস্টটা ভালো অভিনয় করে, এই ক্যারেক্টারটা আমি ওই আর্টিস্টকেই নেব। ডিরেক্টরের সেটাই ছিল সবচেয়ে বড়। আমরা যখন কাজ করেছি, প্রথম কথা আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করেছি ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকে আমাকে সবাই ছোটোবেলা থেকে চিনেছে, যার জন্য আমাকে সবাই প্রত্যেকে খুব ভালোবাসতো। আমি যাদের সাথে অভিনয় করেছি প্রত্যেকে বিশাল বিশাল অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকে ভালোবাসতো। যেরকম বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি তারাও আমায় খুব বাসতেন। অতএব সেই মানে আমাকে বলা বা করা, সেটা আমাকে ফেস করতে কোনো দিনই হয়নি, কারণ আমি খুব ছোটো থেকে এদের সাথেই তো বড় হয়েছি। অতএব ওটা আমাকে কোনো দিন কেউ কিছু বলেও নি, আর আসেও নি সে ব্যাপারটা আমাদের মানে সামনে। কারণ আসেনি এই কারণে যে আমি খুব ছোটোবেলা থেকে করছি, আর এরা সেখান থেকে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। অতএব এরা সেটা বলেও নি, এরা সেটা ভাবতেও না আমাকে নিয়ে, সবাই ওই ছোটো মেয়ের মতোই ব্যবহার করতো। তা অতএব আমার সেই ব্যাপারটাও কোনো দিন আসেও নি, মানে বলেও নি, আমারও সেই ব্যাপারটা ফিল করিনি কোনো দিন যে এরকম হয়। আগেকার দিনে বললাম না, ডিরেক্টর যদি বলবে একে আমি এই রোলটাই নেবো, ওকে ওই রোলটাই দিতে হবে। এখনকার দিনে যেমনি সমস্তটাই হয়ে গেছে, প্রডিউসার বলবে, প্রডিউসার যা বলবে তাই করতে হবে। ডিরেক্টরের এখন সেটা তো খুব কম, ওই ছবিটা ছেপে দেওয়ার হচ্ছে কাজ, তাছাড়া না। হ্যাঁ, এখন যারা অবশ্য ছবি করছে তারা একটু আলাদা আলাদা ছবি করছে, তারা তাদের নিজেদের প্রোডাকশন হাউস, তারা তাদের মতোর করে করছে। মাঝখানে সেরকম তো হচ্ছিল না, মাঝখানে তো সব পাল্টে গিয়েছিল, আবার এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। তা এই জগৎটাকে আমাকে এই ইন্ডাস্ট্রি আমাকে খুব ভালোবাসা দিয়েছে, আমি ভালোবাসা পেয়েছি, আমি অনেক কিছু ইন্ডাস্ট্রির থেকে পেয়েছি। সবাই আমাকে প্রত্যেকে, মানে আমার আজ অবধি আমার কাজ হয়ে গেল, আমি 63 বছর অভিনয় করছি, 8 বছর বয়স থেকে অভিনয় করছি, আজ এই 63 বছর হলো আমি অভিনয় করছি। এই 63 বছর আমাকে প্রচুর জিনিস পেয়েছি, প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি, প্রচুর বড় বড় আর্টিস্টের সঙ্গে আমি কাজ করেছি, যেমনি উত্তম কুমার বলো, পাহাড়ি সান্যাল বলো। এদিকে আমি স্টেজে যখন কাজ করতাম, সরজুমা, আমাকে সরজুবালা দেবী, উনি নিজের হাতে আমাকে অভিনয় শিখিয়েছেন। এপাশে জহর গাঙ্গুলি, জহর রায়, প্রত্যেকে, সাবুদি মানে সাবিত্রী চ্যাটার্জি, মাধুদি আমার দিদির খুব বন্ধু ছিল, সে যে মাধু মাওই বলি আমি, মাধুদি, এপাশে অপর্ণা সেন, এরা প্রত্যেকেই আমাকে ভীষণই ভালোবাসে, এখনও ভালোবাসে, আর ছোটোবেলায় তো ভাসতই। আচ্ছা, উত্তম কুমারের নাম বললেন, মহানায়ক উত্তম কুমার কেমন ছিলেন ফ্লোরে? ভীষণ ভালো, ভীষণ ভালো। ওই মানুষটার মতো মানুষ হয় না, এত বড় মন না, ভাবতে পারবে না, এত বড় মন। হ্যাঁ, সবার সঙ্গে নিশ্চয়ই মিশতেন, তাই বলে কি সবার সঙ্গে হাহি করতেন না, সবাইকে উনি জিজ্ঞেস মানে মিশতেন, যেরকম কী রে কেমন আছিস, ভালো আছিস, এটা সবার সাথেই করতেন উনি। কিন্তু মানুষটা খুব ভালো, মানুষটা সবার, মানে কার কোথায় অসুবিধে হচ্ছে, কার কোথায় কি হচ্ছে, কোন টেকনিশিয়ানের মেয়ের বিয়ে হচ্ছে না, কার কি হচ্ছে না, কে আটকে গেছে, কার অসুস্থ,
এগুলো সব উনি খেয়াল করতেন, সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে তার সেটা করার ব্যবস্থা করে দিতেন। এই যে আর করতেন যেটা, সেটা কিন্তু কোনো সময়ে কাউকে বলতে দিতেন না। উনি বলতেন আমি যেটা করেছি এটা এখানেই শেষ, তুমি একবারও কাউকে বলবে না। মানে কত টেকনিশিয়ানকে টাকা দিয়েছে, কাউকে সবাইকে বলে দিত এটা তুই বাইরে গিয়ে বলবি না। যিনি আমাদের শিল্পীদেরও যিনি হাতে করে অভিনয় শেখাতেন, অনেক শিল্পীকে উনি সাহায্যও করেছেন, কিন্তু কেউ বলবে না, মানে বলতে বারণ করে দিতেন যে গিয়ে বলবি না যে দাদা এটা করেছেন। এই রকম মানুষ ছিলেন উনি। আচ্ছা, আমরা শুনেছি যে সাবিত্রী চ্যাটার্জি এবং উত্তম কুমারের একটা আলাদাই কেমিস্ট্রি ছিল ফ্লোরে। আপনি কাজ করেছেন মৌচাকে, সেই বিষয়টা কোনোদিনও দেখেছেন? না না না, আমি সেই বিষয়টা কোনোদিনই দেখিনি। সাবুদি আর দাদা খুব ভালো সম্পর্কটা ছিল, বন্ধুত্বটা খুব ভালো ছিল। দাদা খুব করতেন সাবুদিকে, এটাও বলতেন দাদা যে সাবু যখন অভিনয় করে সাবুর পাশে দাঁড়াবার মতো ক্ষমতা আমার নেই, এ কথাও দাদা বলতেন। কিন্তু সাবুদি ভীষণ, মানে সাবুদি দাদার একটা ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা যে বলবো যে আমাদের চোখে খারাপ লাগতো, একদমই না। খুব সুন্দর বন্ধুত্বর সম্পর্ক ছিল ওনাদের দুজনের। এবং চোখের দিকে তাকাতে ভয় পেতেন, এমনই আমরা শুনেছি। হ্যাঁ, সাবিত্রী চট্টোপাধ্যায় ওটা বলেছেন আমাদেরকে যে আমার চোখের দিকে তাকাতে ওই তো বললাম তো, দাদা বলতেন যে সাবুর সঙ্গে পাঠ করতে ভয় করে, সাবু কখন কি করবে আর সাবুর সঙ্গে আমার পাঠ করতে ভয় করে, মানে এটা উত্তম কুমার বলতেন। কখনো ঝগড়া হয়েছে ওদের ফ্লোরে? না 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 না, দাদা কারোর সঙ্গে ঝগড়া করতেন ওই হয় না খুনসুটি ওইটা? না 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 না, দাদা সেরকম প্রকৃতিরই ছিলেন না। খুনসুটিতে একটা আলাদা, সেটা সেটা আমাদের সামনে করতেন না, কারণ আমি খুব ছোট ছিলাম। অতএব সে ব্যাপারটা উনি ভীষণ মার্জিত থাকতেন। কখনো ফ্লোরের এসে হা হা হি হি উনি করেননি, হেসেছেন, কথা বলেছেন, কিন্তু ওই যে হা হা করে আমরা, সেটা করতেন না। তার একটা জায়গা ছিল না। আচ্ছা, আপনার হঠাৎ করে টেলিভিশন জগৎ থেকে বেরিয়ে আসার কারণ কি? গল্প? গল্প, তারপরে ধরো আমি এই যে বললাম না, এই যে যাদের সাথে আমি কাজ করে এসেছি এত বছর, তাদের সঙ্গে কাজ করতে করতে একটা জায়গায় তো পৌঁছেছিলাম। তারপর ধরো আমি নিজে প্রোডাকশন হাউস করেছিলাম, তখন টেকনিশিয়ান বলো আর্টিস্ট বলো সবার ব্যাপারটা একটা আলাদা ছিল। সবাই কাজ ভালোবাসতাম, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতাম। এটা আস্তে আস্তে হয়ে গেল প্রডিউসারদের কাজ। তারপরে এসে গেল চ্যানেল। চ্যানেল এসে যাওয়ার পর চ্যানেল যা বলবে তাই হবে। এখন চ্যানেল গল্প বলবে, চ্যানেল যা ঠিক করবে তাই হবে। এই করতে করতে আমাদের ইন্ডাস্ট্রিটা, মানে সিরিয়াল জগৎটা খারাপ হয়ে গেল। তুমি বোঝো না, আগে সিরিয়াল হলে যে পাবলিসিটি, মানে লোককে ভালো বলতো, লোককে দেখতো, আজকাল সেটা দেখে না। আজকাল তারা বলে বাবা কি বাজে সিরিয়াল হচ্ছে, দেখবো না বলে, টিআরপি কমে যাচ্ছে বলে 2 মাসে একটা সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। এখন তো 3 মাস কোথাও ডিউরেশন দেওয়াই থাকে। ওই তো 2 মাস 3 মাসে একটা সিরিয়াল বন্ধ। আমরা যখন কাজ করেছি একটা সিরিয়াল মিনিমাম 1 বছর চলতো, মিনিমাম 1 বছর চলতো, তার মান ছিল। সে মানটা এখন একদম চলে গেছে। তারপরে এখন যেটা হয়েছে, সকালবেলায় নিয়ে যাবে, 9টা 9:30 কল দিল, বিকেল আমি 8টার বেশি কোনো দিনই কাজ করি না। কিন্তু ওই যে সকালবেলায় নিয়ে গিয়ে আমাকে গিয়ে বসিয়ে রাখলো, বসিয়ে বসে 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 সিন এলো বিকেল 3টে 4টের সময়। তারপর সেই সিন পড়া হবে, এ হবে করে ফ্লোরে গেলাম আমি বিকেল 6টার সময়। 6টার সময় গিয়ে কতটুকু কাজ করব, কতটুকু কাজ করব। আর তারপরে সেরকম সিনগুলোও ভালো না, রোলটা একরকম আরম্ভ হয়, তারপরে রোলটা সেটা বেঁকে টেড়ে একটা একটা অন্যরকম চেহারা নেয়। তা এই করতে করতে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আর মেগা করবো না, মেগার এই জায়গাটা আমার আর ভালো লাগছে না, করবো না করবো না করতে করতে লাস্ট বাংলা মিডিয়ামে অদ্ভুত একটা কাণ্ড করলো। বাংলা মিডিয়ামে আমি একটা মেন রোল করতাম, ঠাম্মি। যেদিন আমি শুটিং করতে গেলাম সেদিনও আমি জানি আমি ঠাম্মি রোল করছি, অনেক ভালো রোল, বড় রোল। হঠাৎই স্ক্রিপ্ট এলো বিকেল 4টের সময় যে ঠাম্মি অসুস্থ, হসপিটাল নিয়ে যাচ্ছে। তারপরে সিনটা ঠাম্মি মারা যাচ্ছে। হ্যালো, এই কি, ঠাম্মি মারা যাচ্ছে এই একদিনে? আমার প্রডিউসারকে ফোন করলাম, তিনি তো ধরেন না ফোন, স্বাভাবিক, কেন ধরবে, ফোন করতে ফোন ধরলেন না। আমিও আর ফোন করলাম না, আমিও ঠিক করলাম না, আমি করবো না তো ভেবেই রেখেছিলাম। সেই দিনকে ফ্লোরে দাঁড়িয়েই বললাম এই আমার লাস্ট মেগা সিরিয়াল, আমি আর মেগা করবো না, মেগা আমি ছেড়ে দিলাম বলে ওই আমি মেগা ছেড়ে দিলাম। ধরো 2023-এ মেগা ছেড়ে দিয়েছি। আর আমার তারপর হ্যাঁ অনেক কাজ এসছে মেগা থেকে, অনেক কাজ এসছে, সব কটাতে বলেছে ভালো রোল দিদি, আমাকে ভালো রোল ছাড়া কেউ কোনো দিন দেয়ও নি, এটাও ঠিক কথা। কিন্তু আমি ওই ঠিক করে ফেলেছি বাবা আর আমি করব না।
মানে আপনি বড় পর্দায় আপনার পছন্দ মতো অফার আসলেই আপনি রাজি হবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব। যদি এখনকার ডিরেক্টররা আমাকে চেনে, যদি কেউ আমাকে ডাকে, তবে আমি গিয়ে তো আপনার মানে কি এখন আপনার কাছে অফারও বড় পর্দা থেকে কম আসছে খুব কম মানে আসে না বললেই হবে। আপনাদের কাছে? হ্যাঁ, আসে না বললেই হবে, খুব কম। আর আমি কোনোদিনই কাউকে গিয়ে বলিনি আমায় কাজ দাও। আর এই বয়সে তো আমার বলবার কোনো দরকারই নেই। যদি কোনো দিন আসে, যদি মনে হয় ভালো রোল, তাহলে করব, নইলে করব না। আচ্ছা, একটা বিষয় আমি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি। এটা বলা হয় যারা নতুন আসছে কম রেমিনারেশন তাদেরকেও কিন্তু বয়স্ক রোলে করানো, মানে তারাও মা হয়ে যাচ্ছে খুব অল্প বয়সী। এটা কি যেহেতু একটা আফটার সার্টেন স্টেজ সেখানে যেহেতু টাকাটা রেমিনারেশন অনেকটা বেড়ে যায়, সেই কারণেই কি বাচ্চাদের আজকাল মায়ের রোল বা এরকম হ্যাঁ, প্রথম কথা তাদের কম টাকা দিচ্ছে, তারপর তাদেরকে যা বলছে যতক্ষণ কাজ করতে পারে ততক্ষণ সে কাজ করছে। এখন আমাকে যদি তুমি বলো সকালবেলা নিয়ে গিয়ে রাত্রিবেলা 8টা 9টা অবধি কাজ করতে, আমি করবো না। আমি 10 ঘন্টার বেশি কাজ করব না। আমাকে কাজ করতে নিয়ে গেলে পারে তার অনেক কিছু মানতে হবে। তাকে একটা ভালো মেকআপ রুম দিতে হবে, ভালো ড্রেসার থাকবে, আমার মেকআপের লোক থাকবে। এগুলো নতুনদের তো অত কিছু বলাই নেই, যা দেবে তাই করবে, অর্থাৎ তাই করছে। এই কোথাও ক্ষতি ইন্ডাস্ট্রির? সে আমি কি করে বলবো বলো, ক্ষতি তো নিশ্চয়ই। যাকে যেটা মানায় না তাকে দিয়ে যদি সেটা করায়, ক্ষতি তো বটেই। তারা যদি ভেবে থাকে যে হ্যাঁ এটা দিয়ে করে নেবো, করছে, হচ্ছে। কত ছবি তো হচ্ছে, এখন ছবির তো শেষ নেই। এক উইক ছবি চলছে তো। এখন ওই 3টে 4টে ডিরেক্টর আছে, শিবু, কৌশিক আর সুজিত, এরা 3জন, আর রাজ, এই 4জন ডিরেক্টর আছে। এদের ছবিগুলো তবু একটু চলে। আর তাছাড়া ছবি হচ্ছে তো, ছবি হচ্ছে না তা না, কিন্তু ওই 1 সপ্তাহ, বড়দের 2 সপ্তাহ ছবি চলে যাচ্ছে, এই। আচ্ছা, এখন এত প্রমোশন, আপনাদের সময় তাদের প্রমোশনও ছিল না? না না, প্রমোশন ছিল না, কিন্তু এই ছিল, ধরো মিডিয়া ছিল। মিডিয়া যেরকম এখনকার মতো মিডিয়া এত আসতো না, কিন্তু মিডিয়াকে ডাকলে বা মিডিয়া খবর পেলে পারি সঙ্গে সঙ্গে চলে আসতো, ক্যামেরাও আসতো, সব। প্রমোশন কি সত্যি জরুরি নাকি কন্টেন্টের উপর জোর দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট? শোনো, দিন পাল্টাচ্ছে, দিন পাল্টে পাল্টে এখনকার যা দিন, তাতে এখন এরকম সব হচ্ছে। সবাই চাইছে পাবলিসিটি করতে, সবাই চাইছে মিডিয়াকে ডাকবো, কিছু করলে মিডিয়া আসবে, মিডিয়া দেখবে। আমার বাড়িতে যদি অন্নপ্রাশন হয়, আমার বাড়িতে যদি আমার ডগির বিয়ে দিই, তাতেও আমি মিডিয়াকে ডাকবো, ডেকে আমি মিডিয়ার পাবলিসিটি করব। অতএব এখন চাইছে সবাই এটা করতে, অতএব তাই হচ্ছে। আচ্ছা, পাবলিসিটির কথা বললেন, সেখান থেকেই জিজ্ঞাসা করব, এখন কিন্তু সব ক্ষেত্রেই পাবলিসিটি, মানে নিজের ব্যক্তিগত সম্পর্কও আর কিন্তু সম্পর্কের জায়গাতে যা তাকে না সব বলে দিল, কি বিচ্ছিরি একটা। মানে আমার সবচেয়ে খারাপ লাগে, বাচ্চা হচ্ছে, বাচ্চা একটা ভালো জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু ওই বাচ্চা হচ্ছে বলে বিচ্ছিরি একটা পোজ দিয়ে দাঁড়িয়ে ছবিতে, সেটা এতে ইউটিউবে দেখাচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে ওর বাচ্চা হবে, এটা কি বাচ্চা? ঠিক আছে, বাচ্চা একটা হবে, সুন্দর একটা তাই বলে ওইরকম একটা বিশাল একটা পেট নিয়ে এরকম করে সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে, এটা কি? এগুলো মানে মনে হয় যেন আমাদের কালচারটাকে, বাঙালি কালচারটাকে যেটা নষ্ট করে দিচ্ছে। আমাদের বাংলার তো একটা ঐতিহ্য আছে না, বাঙালির একটা বাঙালিত্ব আছে, সেটাকে নষ্ট করবে কেন এগুলো করে? মানে মানুষের বক্তব্য যে আমাদের খুশিটা কেন মানুষের সঙ্গে ভাগ করে? হ্যাঁ, আমাদের খুশিটা আমাদের সঙ্গে থাক না, মানুষের সঙ্গে ভাগ করে নিশ্চয়ই নেব, সেরকমভাবে নেব, সেরকমভাবে নেব, ওই রকমভাবে কুৎসিতভাবে নেব কেন? ভালোভাবে কি নেওয়া যায় না? আগেকার দিনে কি কোনো আর্টিস্টের বাচ্চা হতো না? আগেকার দিনে কি কোনো কেউ বিয়ে করতো না? সবাই করতো, করেছে বিয়ে, বাচ্চাও হয়েছে, কিন্তু সবটা একটা ডেকোরাম থাকতো তার। সম্পর্ক ভাঙনের এই মুহূর্তে কারণ কি বলে আপনার মনে হয়? ওই যে কেউ অ্যাডজাস্টমেন্ট করতে চায় না। এখন যে মানে ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের যদি বিয়ে হয়, হওয়ার পর ওদের ইগোর লড়াই হয়ে যায়। ও যদি একটা ভালো কাজ পেলে ওই বললো আমার এই কাজটা হলো না, ও ভালো কাজ করছে না, আমার বউ তো কী হয়েছে, এই যে ইগোর লড়াইটা না, এটা খুব খারাপ। এই অ্যাডজাস্টমেন্টটা এখন ছেলে মেয়েদের নেই। এখন ছেলেমেয়েরা ভাবে আমি কাজ করছি, আমি আমার মতো, মেয়ে ভাবে আমি কাজ করছি, আমি আমার মতো। এই যে একটা বিয়ে হওয়ার পর যে স্বামী স্ত্রীর একটা অ্যাডজাস্টমেন্ট, দুটো মানুষ তো এক হতে পারে না, দুটো মানুষের দুটো পৃথক থাকবেই, চিন্তাধারা থাকবেই, কিন্তু সেই চিন্তাধারাটাকে দুজনে একসঙ্গে ঠিক করে নিতে হয়। ও কিছুটা অ্যাডজাস্ট করে, ছেলে কিছু করে, মেয়েও কিছু করে, কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা তো সেই অ্যাডজাস্টমেন্টটা করে না।
তাদের কাছে হচ্ছে আমি করছি আমি করব, ছেলে বলল তুমি করছো আমিও করব, ব্যাস হয়ে গেল, সম্পর্ক শেষ। এখন আরেকটা বিষয় যেটা উঠেছে, লিভ ইন, এই বিষয়টা কি আপনি কি চোখে দেখেন? খুব বাজে, খুব বাজে। এটা এটা কোনো সম্পর্ক বলো দেখি? থাকলাম থাকলাম থাকলাম, তারপর ইচ্ছে হলো ছেড়ে দিয়ে চলে গেলাম, এটা কি? এটা কোনো সম্পর্ক? এটা কোনো সম্পর্ক না, আমার কাছে এটা একদম ভালো লাগে না, খুব খারাপ। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কি? ভালোবাসা দুটো মানুষ দুজনকে বুঝবে, চিনবে, ভালোবাসবে, তাদের ভেতরকার সমস্ত কিছু চিন্তা এই দুজনে দুজনকে বলবে, দুজনে জানবে, দুজনে কথা হবে, দুজনে মানে কি বলবো, এই যে একটা প্রাণ দুটো প্রাণ যে আদান প্রদান আমাদের যে ব্যাপারটা থাকে স্বামী স্ত্রীর মধ্যে, এটাই যদি না থাকে তাহলে আর ভালোবাসাটা কোথায় থাকে বলো না? দুজনে দুজনকে যদি না বুঝলো না জানলো তাহলে আর ভালোবাসা কোথায়? একদম। কাজে ফিরবো, আপনার কয়েকটা কাজ যদি জানতে চাই যেটা আপনার স্মরণীয় হয়ে থেকে গেছে, তাহলে সেগুলো কোনটা? সেটা ধরো আমার প্রথম মানে হিট ছবি ছিল, সেটা হচ্ছে পান্নাহিরি চুনি। পান্নাহিরি চুনিতে কাজ করে আমি হিরোইন ছিলাম, ওই ছবিতে কাজ করে আমি রত্না ঘোষাল হয়েছিলাম। ওই ছবির কাজ আমার এখনও মনে আছে। তারপরে ধরো তনুদার কাছে কাজ করেছিলাম সংসার সীমন্তে, সেটা একটা অসাধারণ কাজ করেছিলাম। তারপরে অনেক ছবি করেছি, যেমনি লাস্ট মৌচাক করেছি। মৌচাক এখনও লোকে মানে প্রত্যেক মাসে একবার করে তো মৌচাক থাকেই। লাস্ট ছোট বউ করেছিলাম, ছোট বউও দেখি প্রত্যেক মাসে একটা করে এতে টিভিতে থাকেই শো। সতী, রিনাদির সতী করেছি, তারপরে ঋতুর সঙ্গে অন্দরমহল করেছি, বাসুদার সঙ্গে বাসু চ্যাটার্জির 3-4টে ছবি করেছি। অতএব আমি কাজ করেছি, বিজয়দার সাহেব করেছি, হিট ছবি ছিল সাহেব, খুব, হ্যাঁ সাহেবই তো, বিজয়দার সাহেব। আমি আচ্ছা, এমন কোনো ক্যারেক্টার এসছে যেটা এসে আবার হঠাৎ করে পরের দিন জানতে পেরেছেন আপনি নেই এই ছবিতে? না, সেরকম খুব একটা আমার সঙ্গে হয়নি। কোনো আক্ষেপ থেকে গেছে ইন্ডাস্ট্রি থেকে? আক্ষেপটা শিল্পীর থাকেই, আমি তো শিল্পী, আমার থাকবে। আমার খালি মনে হতো, আমার এখনও মনে হয় আমাকে যদি ওই রোলটা দিত, আমাকে যদি ওই রোলটা দিত। এই আক্ষেপটা শিল্পীদের থেকেই যায় গো, এই আক্ষেপ মেটে না শিল্পীদের। যারা নতুন জেনারেশনে অভিনয় জগতে আসতে চায় তাদের কি বলতে চাইবেন? তাদেরকে বলবো কাজটাকে ভালোবাসো, কাজটাকে ভালোবেসে মন দিয়ে কাজ করো, আর মনটাকে ছোট করো না, মনটাকে সবসময় বড় রেখো। বড় মন হলেই তুমি বড়ভাবে বড় শিল্পী হতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মনটা তোমার ভালো রাখবে, মনটা আনন্দে থাকবে, সবার সাথে ভালোভাবে ব্যবহার করবে, ভালোভাবে মিশবে, আর কাজটাকে সত্যি সত্যি ভালোবেসো। আর একটা বিষয় যেটা জানতে চাইবো, আপনার দাদার বিষয়ে কিছু কিছু মাস আগে একটা বিষয় প্রচুর ভাইরাল হয়েছিল যে উনি টাকার সমস্যায় খেতে পাচ্ছেন না বা এরকম কিছু, ওই বিষয়টা মানে আমার দাদা হচ্ছে মানে কি বলবো, ওকে বলার কিছু নেই আমার। ও টাকা পেলেও এরকম করবে, টাকা না পেলেও এরকম করবে, ওকে বলে কোনো লাভ নেই। ও স্বভাব, এক একজনের স্বভাব হয়ে যায় না, আমার দাদার সেই স্বভাব হয়ে গেছে। ওকে কি বলবো, ওকে যথেষ্ট সাহায্য করার, যত কিছু করার করি। ওর ছেলে ভালো আছে, ওর ছেলে মানুষ হয়েছে, ছেলেও দেখে না যে তা না, ছেলেও দেখে, কিন্তু বলেছিলেন যে ওনাকে কেউ দেখার নেই। দেখান সব আছে, ওর বউ আছে, নাতি আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, সবাই আছে। তার সত্ত্বেও ওনার স্বভাব হচ্ছে লোককে বলার আমাকে কেউ দেখে না, আমায় কেউ দেখে না। কি বলবে বলো ওকে? উনি কি এখন কাজ করেন না কি, মানে কাজ করবে কি করে? মাঝখানে খুব শরীর খারাপ হলো, আমাকে ফোন করে বললো সমস্ত কিছু ব্যবস্থা করে দিলাম, টাকা পয়সা সব কিছু, আমি তাহলে কাজ করতে পারবো, এইটা চিকিৎসাটা করালে এ করালে সব ব্যবস্থা করলাম, একটু ভালো হলো। এসে তো আমাদের দেখা করতে হবে না স্টুডিওয়, বলতে তো হবে আমি কাজ করছি, সেটা তো আসে না, বলে না, অতএব কাজ হয় না। আর এখন ডেকে ডেকে কাজ তো কেউ দেয় না, এই হলো। শেষ করব, যারা আপনার অনুরাগী রয়েছেন এবং যারা অপেক্ষায় রয়েছেন আপনি কবে বড় পর্দায় ফিরবেন বা টেলিভিশনের পর্দায়, তাদের কি বলতে চাইবেন? তাদেরকে বলবো তোমরা আশা করো না, আমি যে পুরনো কাজ করেছি ওই পুরনো কাজগুলোই দেখো। যদি আমাকে কেউ ডাকে ভালো কাজে তাহলে আমি নিশ্চয়ই আসব, তোমাদের সামনে দাঁড়িয়ে আবার আমি অভিনয় করব। তোমরা আমাকে ভালোবেসো, অন্তত যতদিন বাঁচবো এই ভালোবাসাটা নিয়েই যেন আমি চলে যেতে পারি, আর আমার কিছু বলার নেই তোমাদের কাছে। আজকের মতো আড্ডা শেষ করতেই হবে। ক্যামেরায় সূর্যর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।